আমন্ত্রণ সংবাদ দুপুরের সাথে আছে শাহনাজ শারিয়ার এবং আমি সুবর্ণা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। ফের ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অভিষেকের সিদ্ধান্ত আজ। সাবেক স্বাস্থ্য কর্মকর্তা আফজালের সম্পত্তি বাজেয়াপ্ত শুরু, উত্তরায় অভিযান চালালো দুদক। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাচ্ছি পুরো সংবাদ। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে কারচুপির অভিযোগ এনে রাঙামাটির বাঘাইছড়ি এবং নানিয়াচর উপজেলায় কয়েকজন প্রার্থী ভোট বর্জন করেছেন। বগুড়ায় ভোটারদের উপস্থিতি কম থাকলেও দীর্ঘ লাইনে রয়েছে খাগড়াছড়িতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট চললেও চট্টগ্রাম, সিলেট এবং রংপুরের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে কড়া নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকাগুলোতে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ১৯ মার্চ মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। এবার ৫ ধাপে উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম ধাপের ভোট শেষ হয়েছে। সকাল ৮টা থেকে পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট চলছে এবং যারা আসছে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে। উপস্থিতি আগে ভালো ছিল, সকালবেলার দিকে ভালো ছিল, এখন তার কাজকর্মে গেছে ভোট দিয়ে। সকালে থেকেই সুস্থভাবে ভোট হইতেছে, সবাই এক একজন করে ভোট দিতেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানে খুবই ভালো। আমাদের এখানে পর্যাপ্ত সংখ্যক ফোর্স প্রতিটা কেন্দ্রে নিয়োগ আছে এবং আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবির সাথে মোতায়েন আছি। যদি আমাদের কাছে এরকম কোনো অভিযোগ আসে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলা পরিষদের নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ১.৫ লাখ সদস্য। পার্বত্য ৩ জেলায় ২৫ উপজেলায় ভোটের মাঠে সেনাবাহিনী অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোলা হয়েছে ১৭টি মনিটরিং সেল। ২০১৪ সালের ধারাবাহিকতায় এবারও ৫ ধাপে হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ হচ্ছে ১৬ জেলার ১১৬ উপজেলায়। যদিও তফসিল অনুযায়ী ১৭ জেলার ১২৯ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু আদালতের নির্দেশে স্থগিত হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ভোট। গোপালগঞ্জ সদর সহ ৫ উপজেলায় ভোট হচ্ছে তৃতীয় ধাপে এবং দিনাজপুর সদরের ভোট চতুর্থ ধাপে নেওয়া হবে। এছাড়া নওগাঁ, পাবনা, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম সদর সহ ৬ উপজেলায় কোনো পদেই কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোট গ্রহণ হচ্ছে না। ১১৬ উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় ভোট হচ্ছে না রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, দিনাজপুরের হাকিমপুর, পার্বতীপুর, ঘোড়াঘাট, বগুড়ার আলমদিঘি, শেরপুর, পাবনার সুজানগর, মৌলভীবাজার সদর, চট্টগ্রামের সীতাকুণ্ড, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া ও হাটহাজারী, রাঙামাটির লংগদু ও কাপ্তাই, খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি সহ ১৭ উপজেলায়। আর ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৭ উপজেলায়। নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না ৬ উপজেলায়। দ্বিতীয় ধাপে ৯৯ উপজেলায় হচ্ছে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ। প্রার্থী ৩৫৮। ভাইস চেয়ারম্যান পদে ১০৯ উপজেলায় প্রার্থী ৫৩৫ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১১০ উপজেলায় লড়ছেন ৩৮৭ জন। ভোটার প্রায় ১,৮০,০০,০০০। ভোট কেন্দ্র ৭,০৩৯টি। নির্বাচনের নিরাপত্তায় মাঠে ১.৫ লাখের বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, গ্রাম পুলিশ, আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব, বিজিবি। ৩ পার্বত্য জেলায় মোতায়েন আছে সেনাবাহিনী। বিধিভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছেন ২৫০'র বেশি ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাচনের আরও খবর জানাতে ফরিদপুর ও বান্দরবান থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনিমেষ কর। অনিমেষ, আপনি এই মুহূর্তে কোন কেন্দ্রে আছেন আর এখানে ভোটার কত, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে সেখানে? আমি ফরিদপুরের সদরপুরের গৌরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি। আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সব জায়গায় প্রায় একই চিত্র দেখতে পেয়েছি, ভোটার উপস্থিতি কম এবং এই কেন্দ্রের মোট ভোটার ২৮০০, সেখানে এই পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১,০০০-এর মতো। আমরা দেখতে পাচ্ছি যে খুব ঢিলেঢালা অবস্থা এবং ধীরে ধীরে মানুষ আসছে এখানে। অবশ্য প্রিজাইডিং অফিসারের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হলো, তিনি বলছিলেন যে সকালের দিকে ভিড় আর একটু বেশি ছিল, এখন একেবারে দুপুরের সময় এখন হয়তো কম।
কিছুক্ষণ পরে হয়তো আর একটু ভোটার আসতে পারে। এখানে প্রার্থীদের ক্ষেত্রে যদি দেখি যে আওয়ামী লীগেরই দুজন প্রার্থী, আওয়ামী লীগের একজন প্রার্থী তিনি স্বতন্ত্র হিসেবে করছেন, আর নৌকা মার্কায় নির্বাচন করছেন শাহিদ গামান লিপু, যিনি একসময় সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং সালেহা মোশাররফ তিনিও সংসদ সদস্য ছিলেন, তাদের ছেলে, সে রাজনৈতিক উত্তরাধিকার হিসাবেই তিনি নির্বাচন করছেন। তার বিপরীতে উপজেলা আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক কাজী শফিকুর রহমান তিনিও নির্বাচন করছেন। এই এলাকার স্থানীয় সংসদ সদস্য নিক্সন চৌধুরী তিনি তার সমর্থন পেয়েছেন। এইভাবেই কিন্তু এখানে নির্বাচনটি হচ্ছে। ফরিদপুরে মোট 9টি উপজেলা, 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে আমরা ফরিদপুর সদরে দেখেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সেজন্য নির্বাচন হচ্ছে না। বাকি 8টি উপজেলায় কিন্তু নির্বাচন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, কারণ এখানে প্রত্যেকটি আসনে প্রায় আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে, সেই সাথে বিএনপির প্রার্থী আছে। আমি যারা ভোটার ভোট দিয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। কিছুক্ষণ আগে একজন ভোটার ভোট দিয়ে বের হলেন, আমি তাকে এখানে রেখেছি, তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমরা ভোটারের উপস্থিতি খুব কম দেখছি, কারণটা কি, আপনার কি মনে হয়? এটা আমার কারণ হইতেছে ভোটারই একই দলের একজন মানে দুইজন প্রার্থী, এই জন্য ইয়া নাই, মানে তাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই না থাকাতে এই জন্য একই দলের দুই প্রার্থীর জন্য এই ভোটার উপস্থিতি কম, আমার মনে হয় কম। অর্থাৎ কার্যকর বিরোধী দল না থাকায় ভোটার উপস্থিতি কম, সেটি বলতে? কার্যকর বিরোধী দল না থাকায় জন্য ভোটার উপস্থিতি কম। আর নির্বাচনের পরিবেশ কেমন, আপনি ভোট দিয়ে আসলেন কেমন? স্বাভাবিক এবং সুন্দর, আরেকবার বলেন। সুস্থ স্বাভাবিক এবং সুন্দর। আমি ভোটে কিন্তু কোনো জায়গায় এখন পর্যন্ত বিশৃঙ্খল কোনো অবস্থা দেখতে পাইনি। সব জায়গায় দেখেছি যে ভোট ভালোভাবে হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দেখছি যে তারা টহল দিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে র্যাবের টহল চলছে, বিজিবি আছে এবং সেই সাথে পুলিশ তো আছেই, আনসারের সদস্যদের দেখেছি, সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদেরও দেখেছি। মূলত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে, তবে ভোটার উপস্থিতি কম এবং এলাকাবাসী বলছে যে এলাকায় ফসল উত্তোলনের একটি সময় চলছে, পেঁয়াজের আবাদ এখানে হয়, নানা কারণেই নির্বাচনে ভোটার উপস্থিতি কম। অনিমেষ, আপনি সাথেই থাকুন। এবার যাচ্ছি বান্দরবানে সহকর্মী মংখিং মারমার কাছে। মংখিং, বান্দরবানে কতটি উপজেলায় ভোট হচ্ছে আর সবগুলোতে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখেছেন? আপনি যেমনটি বলেছেন, আসলে সকাল থেকে কিন্তু তেমন ভোটার আমরা লক্ষ্য করতে দেখিনি এখানে। তো আপনি যেভাবে জানতে চাচ্ছিলেন সেটা হচ্ছে যে আমাদের বান্দরবান জেলায় 7টি উপজেলায় কিন্তু এই পঞ্চম পর্যায়ে উপজেলা নির্বাচন হচ্ছে, তার দ্বিতীয় ধাপে। তো সেখানে কিন্তু বান্দরবান জেলায় কিন্তু 17 জন উপজেলা চেয়ারম্যান, সাথে 19 জন ভাইস চেয়ারম্যান এবং 14 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এর মধ্যে 146টি কেন্দ্র রয়েছে আমাদের বান্দরবান পার্বত্য জেলায়, যেখানে দুর্গমতার কারণে 13টি কেন্দ্রে সেখানে কিন্তু হেলিতে করে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বলেন, আপনি সেখানে নিরাপত্তা কর্মী বলেন এবং যারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তারা সকলে পৌঁছেছেন। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে রংছড়ি উপজেলায় রংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তো এখানে আমরা সকাল থেকে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোটার সংখ্যা কম। এখানে 3034 ভোটার রয়েছে, তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত শুধুমাত্র 64 ভাগই এখানে কাস্ট হয়েছে। তো এটি কারণটা আসলে ওইভাবে আমরা যেভাবে লক্ষ্য করেছি এখানে কিন্তু কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়নি, বা এখানে তো কোনো ধরনের গোলযোগ সৃষ্টি হয়নি, বা এখানে রাজনৈতিক যে সহিংসতা যে বিষয় সেগুলো কিছু হয়নি। তো শুধুমাত্র এখানে যারা এখানে এলাকাবাসী যারা আছেন তারা বলছেন যে আসলে যে এই নির্বাচন কেন্দ্রিক মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার সাথে যে নির্বাচনে অংশগ্রহণ করা এবং নির্বাচনে ভোট দেওয়ার এই বিষয়টি মানুষের মধ্যে থেকে আগ্রহটা হারিয়ে যাচ্ছে, এটি বলছে সাধারণ জনগণ। অসুস্থতার কারণে গ্যাটকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আদালতের কার্যক্রম শুরুর পর কালা কর্তৃপক্ষ বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি লিখিতভাবে আদালতকে জানিয়েছে। সোমবার বেলা 11:30টার দিকে বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় মামলার কার্যক্রম। ঢাকার 3 নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেনের আদালতে গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। খালেদা জিয়া অনুপস্থিত থাকায় এ মামলার অভিযোগ গঠনের শুনানি 17 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন বিচারক। 2007 সালের 2 সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 13 জনের বিরুদ্ধে এ মামলা করে দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। 2008 সালের 13 মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আইনের বিধান হলো সকল আসামি উপস্থিত না হলে এই মামলার অভিযোগ গঠন শুনানি গ্রহণ করার আইনগত সুযোগ নাই এবং বিজ্ঞ আদালত আমাদের সেই কথাকে সেই সাবমিশনকে গ্রহণ করেছেন। আর ম্যাডাম খালেদা জিয়া যেহেতু অসুস্থ সেই জন্য কারা কর্তৃপক্ষ তাকে হাজির করতে পারে না। ডাক্তার বলেছে অসুস্থতাজনিত কারণে তাকে হাজির করা গেল না।
আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল। অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50 ভাগ বেশি। ভিএসএল মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা। বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। নতুন করে ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে প্রগতিশীল ছাত্র জোট সহ 5 সংগঠন। বেলা 12টার দিকে মিছিল নিয়ে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। অবস্থান ধর্মঘটের পাশাপাশি ক্লাস ও পরীক্ষা বর্জন করছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোটের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল তারা। এর আগে ডাকসু নির্বাচনে অনিয়মের প্রমাণ ভিসির কাছে উপস্থাপন করেন অনশন করা 6 শিক্ষার্থী। এদিকে ডাকসু নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অভিষেকের বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে প্রভোস্ট কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। বিকেলে উপাচার্যের কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। আদালতের আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষক আফজাল এবং তার স্ত্রী রুবিনা খানমের বাড়ির সামনে ক্রোক নোটিশ টানিয়েছে দুদক। দুপুরে ক্রোকের প্রচার নোটিশ টাঙানো হয়। উত্তরায় 3টি বাড়ি এবং বাড্ডায় একটি ফ্ল্যাটের সামনে ক্রোক বিজ্ঞপ্তি টানাবে দুদক। এর মধ্যে উত্তরা 13 নম্বর সেক্টরের 1 নম্বর রোডের 47 এবং 16 নম্বর বাড়িতে ক্রোক বিজ্ঞপ্তি লাগিয়েছে দুদক। দুদকের উপপরিচালক তৌফিকুল ইসলাম এবং শামসুল আলমের নেতৃত্বে এইসব ক্রোক বিজ্ঞপ্তি লাগানো হচ্ছে। এসব বাড়ি থেকে রুবিনা এবং আফজাল কোনো রকম বাড়ি ভাড়া তুলতে পারবেন না এবং বাড়ি বিক্রিও করতে পারবেন না। জানুয়ারি মাসের 21 তারিখ আদালতের নির্দেশে এই সম্পদগুলো ক্রোক করা হয়। সর্বসাধারণের অবগতির জন্য এই নোটিশ টাঙানো হয় বলে জানিয়েছে দুদক। এই আদেশের মূলে এই সম্পত্তি অলরেডি ক্রোক করা ছিল। ক্রোক আদেশ আমরা কমিশনের নির্দেশক্রমে এখানে এই বিজ্ঞপ্তি আকারে স্থাপন করলাম, যাতে এই সম্পত্তি কেউ কখনো বিক্রি করতে না পারে, কেউ কেনার উদ্যোগও গ্রহণ করতে না পারে। পঞ্চম দফা ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনেও সড়কে তৎপর দেখা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে। তবে পথচারীদের ওভারব্রিজ ব্যবহারে অনীহা ও নিয়ম ভাঙার প্রবণতা থাকায় ট্রাফিক পুলিশকে দিনভর বেগ পেতে হয়েছে সড়কে শৃঙ্খলা নিশ্চিতে। এদিকে ট্রাফিক সপ্তাহের মধ্যেও ফিটনেসবিহীন বাস চলাচল ও যত্রতত্র পার্কিং করতে দেখা গেছে অনেককেই। চলছে ট্রাফিক সপ্তাহ। পথচারীদের ওভারব্রিজ ব্যবহার করাতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীদের। কোনোভাবেই যেন এসব পথচারীকে থামানোই যাচ্ছে না। ওভারব্রিজ ব্যবহার না করাই যেন তাদের কাছে নিয়মে দাঁড়িয়েছে। আমার হাঁটু ব্যথা, এজন্য ওভারব্রিজ উঠতে যাচ্ছে না। এরপর থেকে ওদিক আমি প্রতিদিন কারণ বাজারে যাই, আজকে এদিকটা এসে বলছি সরি। ওভারব্রিজ তো পেছনে ছিল। আমরা তো রাস্তা ক্রস করব, তো আমরা যাব ধানমন্ডির দিকে, এখন তো আমাদের ওইখান দিয়ে রোড পেরাইতে হবে। ওভারব্রিজে ওঠার অনীহা থাকলেও 2-1 মাস পর পর ট্রাফিক শৃঙ্খলা কর্মসূচি থাকায় কিছু সময়ের জন্য সচেতনতা দেখা যায় পথচারীদের মধ্যে। মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার, পথচারীর জেব্রা ক্রসিং ব্যবহার, সিটবেল্ট ব্যবহারে দেখা গেছে এমন সচেতনতা। তবে যাত্রীবাহী বাসের যত্রতত্র পার্কিং, এলোমেলোভাবে গাড়ি চালানো ও ফিটনেসবিহীন বাস এখনও চোখে পড়ছে রাস্তায়। ট্রাফিক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইন্স্যুরেন্স সহ নানা কাগজপত্র যাচাই বাছাই করছে পুলিশ। মোটরসাইকেলে আরোহী সহ হেলমেট ব্যবহার, ফিটনেস, রুট পারমিট বা ট্যাক্স টোকেন বা ড্রাইভিং লাইসেন্স নাই, এই গাড়িগুলোর প্রতি আমরা বিশেষ নজর দিচ্ছি। বাসের নির্ধারিত স্থানে বাস দ্বারায় প্যাসেঞ্জার তুলবে, হ্যাঁ, ফুট ওভারব্রিজ ব্যবহার, এগুলো সচেতন করার জন্য এই ট্রাফিক সপ্তাহ। এর আগে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 4 দফায় ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেছে ডিএমপি। এসব অভিযানের ফলে সড়কে অনেকটাই শৃঙ্খলা ফিরেছে বলে দাবি তাদের। আব্দুল্লাহ রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এপ্রিলে উত্তরায় যাচ্ছে বিজিএমইএ কার্যালয়। 110 কাঠা জমির উপর নতুন কমপ্লেক্স উদ্বোধনে এর মধ্যে প্রধানমন্ত্রীর সময় চেয়েছেন বিজিএমইএ নেতারা। 13 তলা কমপ্লেক্সটির 6ষ্ঠ তলায় এখন চলছে ছাদ ঢালাইয়ের কাজ।
উত্তরার 17 নম্বর সেক্টরে লেকের পাশেই 110 কাঠা জমিতে হচ্ছে বিজিএমইএ কমপ্লেক্স নির্মাণ। 4,64,000 বর্গফুটের কমপ্লেক্সে থাকছে 2টি বেসমেন্ট। এর ওপর 13 তলার 2টি টাওয়ারের মধ্যেখানে থাকবে 5 তলা টাওয়ার। নির্মাণের শেষ পর্যায়ে এসে কাজ চলছে দিনরাত। প্রকৌশলী জানিয়েছেন এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 30 ভাগ কাজ। এখন চলছে 6 তলার ছাদ ঢালাই। শিগগিরই তৈরি হয়ে যাবে বিজিএমই কার্যালয়ের 2টি তলা। আমরা 2টা গ্রুপে করতেছি, একটা হচ্ছে ডে শিফট এবং একটা হচ্ছে নাইট শিফট। ডে শিফটে কাজ শেষ হওয়ার পরে এরপরে নাইট শিফটে কাজ চলতেছে। অর্থাৎ আমাদের কাজ দেখা গেছে যে 18 আওয়ার্স কাজ চলতেছে। বিজিএমইএ সভাপতি জানিয়েছেন উচ্চ আদালতে মুচলেকা দেয়ায় সময় বাড়ানোর আবেদনের সুযোগ আর নেই, তাই নির্ধারিত সময়েই অফিস সরিয়ে নিতে চান তারা। দিনরাত কাজ করে যাচ্ছি ওখানে, আমরা টেম্পোরারি বেসিসে হইলেও একটা জায়গায় ওখানে শিফট করে চলে যাব, কিন্তু শিফট করে গেলেই তো হবে না, ওখানে ওই যে কমিউনিকেশন অন্যান্য জিনিসগুলো চিন্তা করতে হবে। তো সেইগুলো নিয়ে আমরা এখন কাজ করতেছি, রাস্তাঘাটগুলো কিভাবে করানো যায়। কমপ্লেক্সের 1 থেকে 4 তলা ব্যবহার করবে বিজিএমইএ। থাকবে অডিটোরিয়াম, এক্সিবিশন সেন্টার, শোরুম সহ নানা আধুনিক সুবিধা। নির্মাণ খরচ 300 কোটি টাকার বড় অংশই আসছে ফ্লোর বিক্রি করে। হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত বিজিএমইএ ভবন ভেঙে ফেলার চূড়ান্ত রায় আসে 2016 সালের 2রা জুন। পরে বিজিএমইএ এর আবেদনে ভবন ভাঙতে কয়েক দফা সময় দেয় উচ্চ আদালত। 12 এপ্রিল শেষ হচ্ছে সেই সময়। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু জায়গায় রাতভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। গত রাত 11টার পর থেকেই রাজধানীর আকাশে মেঘ জমতে থাকে, চারদিকে বইতে থাকে হিমেল বাতাস। এরপর পরে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। এদিকে আগামী 24 ঘন্টায় রাজধানী সহ দেশের অনেক স্থানে শিলাসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পশ্চিমা লঘুচাপের কারণে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তারা। এই কারণে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের কিছু জায়গায় বজ্র মেঘ সহ এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দিনের যে তাপমাত্রা সেটা আকাশ কিছুটা আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আর রাতের তাপমাত্রা একই রকমের থাকবে। শেষ হচ্ছে সংবাদ দুপুর। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর দ্বিতীয় ধাপে 116 উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। ফের ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, অভিষেকের সিদ্ধান্ত আজ। সাবেক স্বাস্থ্য কর্মকর্তা আফজালের সম্পত্তি বাজেয়াপ্ত শুরু, উত্তরায় অভিযান চালালো দুদক। এই ছিল আজকের সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।